জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্রের নির্বিশেষে সবাইকে আইনের অনুসরণ মেনে চলতে হয়। আইনের বিধানের বাইরে কাউকে শাস্তি দেওয়া যায় না। সংবিধানের প্রাধান্য। আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান দেশের মৌলিক আইন হিসেবে স্বীকৃত। সরকারের 3টি বিভাগ এবং সব ব্যক্তি বা সংস্থাকে সংবিধানের শ্রেষ্ঠত্ব মেনে চলতে হয়। কেউই সংবিধানের ঊর্ধ্বে থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের সংবিধানের 6 নং ধারায় সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে বর্ণনা করা হয়েছে। বিচার বিভাগের নিরপেক্ষতা। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত। গণতন্ত্র বিচার বিভাগ সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে। রাষ্ট্রের অন্যান্য বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না। স্বাধীন প্রচার মাধ্যম। গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রচার মাধ্যমের স্বাধীনতা। প্রচার মাধ্যমের স্বাধীনতা সুষ্ঠু জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচার মাধ্যম স্বাধীন থাকলে এটি সরকারের অবস্থান ও কর্মকাণ্ড প্রচারের পাশাপাশি নির্বিঘ্নে বিরোধী দল তথা জনগণের মতামত ও প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। নাগরিক অধিকার সংরক্ষণ। গণতন্ত্রে নাগরিক অধিকার সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। এ ব্যবস্থায় নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসমূহ স্বীকৃত করা হয় এবং এসব অধিকার সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়। গণতন্ত্রের গুণাবলী। বর্তমান বিশ্বে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। গণতন্ত্রের অনির্বাচিত গুণাবলীর জন্যই বিশ্বজুড়ে এ ব্যবস্থার জয়ধ্বনি শোনা যায়। সার্বিক বিবেচনায় বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সর্বাধিক সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এ কারণে এটি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যবস্থা। নিচে গণতন্ত্রের গুণাবলী আলোচনা করা হলো। রাষ্ট্র পরিচালনায় সবার অংশগ্রহণ। গণতন্ত্রের মূল বাণী হল জনগণের সার্বভৌমত্ব। গণতান্ত্রিক শাসনে জনগণ সরকার গঠন, রাষ্ট্রীয় কার্যাবলীতে অংশগ্রহণ এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে তাদের মতামত প্রকাশ এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার সুযোগ পায়। গণতন্ত্র রাষ্ট্রীয় আইন ও কর্মসূচিতে জনগণ মতামত ও সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়। এর ফলে শাসনকার্য পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণের মধ্যে তাদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতনতায় জোরদার হয়। গণসম্মতিভিত্তিক। গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত। সরকার জনগণের মতামত অনুযায়ী কাজ না করলে তারা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। অর্থাৎ গণতন্ত্রে সরকারের স্থায়িত্ব জনগণ তথা শাসিতের সক্রিয় সম্মতির উপর নির্ভরশীল। সো ভাই, আজকে অনেক লেখাপড়া করলাম। জীবনে হয়তো লেখাপড়া করি নাই, আজকে দ্বিতীয়বারের মতো আবার লেখাপড়া করলাম। সো যদি ভালো লাগে তাহলে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কার্যত জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। অতীতের ক্ষুদ্র নগররাষ্ট্রের ক্ষেত্রে নাগরিকরা সরাসরি সরকারের কাজে অংশ নিত। তবে আধুনিক বিশ্বে
আধুনিক বিশ্বে বৃহদায়ত এবং জনবহুল রাষ্ট্রে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে থাকে। সুতরাং শাসন কাজে জনগণের অংশগ্রহণের ধরনের উপর ভিত্তি করে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়: পরোক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। গণতন্ত্র অনেক কঠিন বিষয়। আচ্ছা, আমরা পরের পাঠে যাই। আচ্ছা, পরোক্ষ গণতন্ত্র যে শাসন ব্যবস্থায় নাগরিকরা প্রত্যক্ষভাবে সরকারি কার্যাবলী অর্থাৎ প্রশাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। প্রাচীন গ্রিস ও রোমে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত ছিল। প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রের নাগরিকরা সরাসরিভাবে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করত। নাগরিকরা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে আইন প্রণয়ন, রাজস্ব ও ব্যয় নির্ধারণ, সরকারি কর্মচারী নিয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করত। মাঝে মাঝে তারা বিচার কাজও পরিচালনা করত। ওই সব নগরাষ্ট্রে শাসন কাজে নাগরিকের পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের ব্যবস্থা ছিল না এবং কোনো প্রতিনিধি নির্বাচন করা হতো না। তখন নাগরিকের অধিকারও ছিল সীমিত। প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলো আয়তন ও জনসংখ্যায় ছিল ক্ষুদ্র। তাছাড়া সে যুগের সমস্যাগুলো তুলনামূলক সরল ছিল, যে কারণে প্রাচীন যুগে গণতন্ত্র প্রয়োগ করা সম্ভব হয়েছিল। কিন্তু আধুনিককালে রাষ্ট্রসমূহের বিশালায়তন, বিপুল জনগণ ও জনসমষ্টির জটিল প্রকৃতির কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়ন করা অসম্ভব। আচ্ছা, এটা প্রত্যক্ষ গণতন্ত্র। এবার আমরা যাব পরোক্ষ গণতন্ত্রে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হলো গণতন্ত্রের আধুনিক রূপ। পরোক্ষ গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো কার্যকরী সার্বভৌম ও চূড়ান্ত সার্বভৌমের মধ্যে সুস্পষ্ট পার্থক্য। এই ব্যবস্থায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। ভোটারদের নিয়ে নির্বাচক মণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার সৃষ্টি করে, অর্থাৎ এই নির্বাচক মণ্ডলী চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তবে রাষ্ট্রের নীতি ও কর্মসূচি নির্ধারণে এই নির্বাচক মণ্ডলী প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি, যা গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটস বা ক্রেটিক্স থেকে উদ্ভূত। ডেমোস অর্থাৎ জনগণ এবং ক্রেটস শব্দের অর্থ শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস আজ থেকে প্রায় 2500 বছর আগে গণতন্ত্রের একটি সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেন, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত না থেকে সমাজের সব সদস্যের উপর ন্যস্ত থাকে। অধ্যাপক ম্যাকাইভার এর মতে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ বা অন্য কোনো উপায়ে শাসন পরিচালনার নিছক একটি পদ্ধতি নয়, বরং প্রধানত এটি হচ্ছে কে বা কারা শাসন করবে এবং মোটামুটিভাবে কোন উদ্দেশ্যে শাসন করবে তা নির্ধারণ করার উপায় স্বরূপ। গণতন্ত্রের সবচেয়ে সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় একটি সংজ্ঞা প্রদান করেন স্যার জন সিলি।
তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। কিছুটা অস্পষ্ট হলেও মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি বিশ্বব্যাপী পরিচিত এবং সর্বাপেক্ষা জনপ্রিয়। তার মতে গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের মাধ্যমে পরিচালিত জনপ্রীতিমূলক শাসন ব্যবস্থা। গণতন্ত্র সম্পর্কে তুলনামূলকভাবে স্পষ্টতর একটি ধারণা প্রদান করেছেন C.F. স্ট্রং। তিনি বলেছেন, শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে গণতন্ত্র বলে। সুতরাং বলা যায়, গণতন্ত্র জনগণের মতে ভিত্তিতে জনগণের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী, অর্থাৎ জনগণই সব ক্ষমতার উৎস। বস্তুত এটি একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই গণতন্ত্রকে কাঙ্ক্ষিত শাসন পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক। আচ্ছা, গণতন্ত্রের প্রকারভেদ। সংজ্ঞার আলোচনা থেকে স্পষ্ট যে গণতন্ত্র জনগণের অংশগ্রহণ ও সম্মতির মাধ্যমে পরিচালিত একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় কার্যত জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। অতীতের ক্ষুদ্র নগরাষ্ট্রের ক্ষেত্রে নাগরিকরা সরাসরি সরকারের কাজে অংশ নিত। তবে আধুনিক বিশ্বে বৃহদায়ত এবং জনবহুল রাষ্ট্রে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে থাকে। সুতরাং শাসন কাজে জনগণের অংশগ্রহণের ধরনের উপর ভিত্তি করে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়: পরোক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। গণতন্ত্র অনেক কঠিন বিষয়। আচ্ছা, আমরা পরের পাঠে যাই। আচ্ছা, পরোক্ষ গণতন্ত্র যে শাসন ব্যবস্থায় নাগরিকরা প্রত্যক্ষভাবে সরকারি কার্যাবলী অর্থাৎ প্রশাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। প্রাচীন গ্রিস ও রোমে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত ছিল। প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রের নাগরিকরা সরাসরিভাবে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করত। নাগরিকরা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে আইন প্রণয়ন, রাজস্ব ও ব্যয় নির্ধারণ, সরকারি কর্মচারী নিয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করত। মাঝে মাঝে তারা বিচার কাজও পরিচালনা করত। ওই সব নগরাষ্ট্রে শাসন কাজে নাগরিকের পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের ব্যবস্থা ছিল না এবং কোনো প্রতিনিধি নির্বাচন করা হতো না। তখন নাগরিকের অধিকারও ছিল সীমিত। প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলো আয়তন ও জনসংখ্যায় ছিল ক্ষুদ্র। তাছাড়া সে যুগের সমস্যাগুলো তুলনামূলক সরল ছিল, যে কারণে প্রাচীন যুগে গণতন্ত্র প্রয়োগ করা সম্ভব হয়েছিল। কিন্তু আধুনিককালে রাষ্ট্রসমূহের বিশালায়তন, বিপুল জনগণ ও জনসমষ্টির জটিল প্রকৃতির কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়ন করা অসম্ভব। আচ্ছা, এটা প্রত্যক্ষ গণতন্ত্র। এবার আমরা যাব পরোক্ষ গণতন্ত্রে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হলো গণতন্ত্রের আধুনিক রূপ। পরোক্ষ গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো কার্যকরী সার্বভৌম ও চূড়ান্ত
চূড়ান্ত সার্বভৌমের মধ্যে সুস্পষ্ট পার্থক্য। এই ব্যবস্থায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। ভোটারদের নিয়ে নির্বাচক মণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার সৃষ্টি করে, অর্থাৎ এই নির্বাচক মণ্ডলী চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তবে রাষ্ট্রের নীতি ও কর্মসূচি নির্ধারণে এই নির্বাচক মণ্ডলী প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না। নির্বাচক মণ্ডলী কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আইনসভায় যে কাজটি করে। যেহেতু আইনসভা জনগণ কর্তৃক নির্বাচিত এবং আইনসভার সদস্যের মধ্যে থেকেই শাসন বিভাগ সদস্য নির্বাচিত হন, সেহেতু তারা সাধারণত জনমতের অনুকূলে প্রশাসন তথা রাষ্ট্র পরিচালনা করার সচেষ্ট থাকেন। পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণত আইনসভায় কার্যকরী সার্বভৌম ক্ষমতার অধিকারী। বর্তমান বিশ্বের অধিকাংশ গণতন্ত্রই রাষ্ট্রের পরোক্ষ গণতন্ত্র চালু রয়েছে। এই শাসন ব্যবস্থায় নির্দিষ্ট সময় অন্তত জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। জনগণ নির্বাচনের প্রতিনিধিদের উপরে শাসন ব্যবস্থা এবং সরকার পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে জন স্টুয়ার্ট মিল বলেছেন, পরোক্ষ গণতন্ত্র হলো সেই রকম শাসন ব্যবস্থা যেখানে সমগ্র জনগণ বা জনগণের অধিকাংশ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতার ব্যবহার করে। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচন ব্যবস্থাই হলো জনগণ ও তাদের প্রতিনিধিদের মধ্যে প্রধান যোগসূত্র। বৃহদায়তন এবং জনবহুল রাষ্ট্রে পরোক্ষ গণতন্ত্রই বিশেষ উপযোগী এবং কাম্য। আচ্ছা, আমরা এইবার যাব গণতন্ত্রের বৈশিষ্ট্য। দেখা যাক গণতন্ত্রের বৈশিষ্ট্য কি আছে। গণতন্ত্রের বৈশিষ্ট্য। বর্তমান বিশ্বের সবচেয়ে কল্যাণধর্মী হিসেবে স্বীকৃত ও জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের স্বরূপ ও প্রকৃতি বিশ্লেষণ করলে এর কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এগুলো নিচে বর্ণনা করা হলো। নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিকতায় বিশ্বাস করে। এই ধরনের শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক উপায়ে সরকার বাছাই এবং পরিবর্তন করা হয়, অর্থাৎ নিয়মনীতির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। প্রতিনিধিমূলক সরকার। বর্তমানে গণতন্ত্রের শাসন ব্যবস্থা বলতে প্রতিনিধিত্বমূলক সরকারকে বোঝায়। প্রতিনিধিত্বমূলক সরকার গঠন গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। বর্তমানে রাষ্ট্রগুলো বৃহদায়তন এবং জনসংখ্যা ব্যাপক। এ কারণেই জনগণের সবার মতামত প্রত্যক্ষভাবে গ্রহণ করে শাসন কার্য পরিচালনা সম্ভবপর হয় না। এ কারণেই প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র সৃষ্টি হয়েছে। হরণ লাগে গেছে, অনেক আগে বই পড়ছিলাম, তো আজকে আবার পড়ছি তো একটু অসুবিধা হইতেছে। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় গিয়েছে দেখি। সংখ্যাগরিষ্ঠের শাসন। গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি সংখ্যাগরিষ্ঠের শাসন। গণতন্ত্রের নির্বাচিত প্রতিনিধিদের সবাই শাসন কার্য পরিচালনা করার সুযোগ পায় না। সাধারণত নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দলের
নেতৃস্থানীয় সদস্য নিয়ে সরকার গঠিত ও দেশ পরিচালিত হয়। তাই বলা হয় গণতন্ত্র জনগণের সমগ্র অংশের নয়, বরং সংখ্যাগরিষ্ঠ অংশের শাসন মাত্র। জনগণের সার্বভৌমত্ব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই প্রকৃত সার্বভৌমত্বের অধিকারী। এই ব্যবস্থায় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরাই শাসন ক্ষমতা পরিচালনা করে। নিউ কলাম্বিয়া এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, সার্বভৌমত্ব হচ্ছে একটি রাজনৈতিক সম্প্রদায়ের সর্বোচ্চ কর্তৃত্ব। এটি হচ্ছে আইন প্রণয়নের নিরঙ্কুশ ক্ষমতা রাখে এমন ব্যক্তি বা গোষ্ঠী। পরে একটু ইংরেজি পাই না ভাই, ইংরেজিতে খুব দুর্বল, আমরা 5 নম্বরে যাই। দায়িত্বশীল বা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসকগণ তাদের সকল প্রকার দায়িত্ব ও কাজের জন্য জনগণের কাছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়িত্বশীল থাকেন। এই কারণেই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। 6 নম্বর, জনমতের প্রাধান্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতে প্রাধান্যের উপর প্রতিষ্ঠিত। গণতন্ত্রে জনমতকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জনমতের উপর নির্ভর করে গণতান্ত্রিক সরকার স্থায়িত্ব। জনমত হল গণতন্ত্রের প্রাণস্বরূপ। বহুদলীয় ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহুদলীয় ব্যবস্থা। পরোক্ষ গণতন্ত্রের বিভিন্ন রাজনৈতিক দল থাকে। রাজনৈতিক দলগুলো সবসময় তাদের নীতি এবং কর্মসূচির পেছনে জনগণের সমর্থন লাভের চেষ্টা করে। নির্বাচনে যে দল জয়লাভ করে সে দল সরকার গঠন করে। যেসব দল ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না তারা সরকারের বাইরে থেকে সাধারণ গঠনমূলক সমালোচনা ও বিরোধিতা করে সরকারকে সঠিক পথে পরিচালনা করে থাকে। আইনের শাসন। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য আইনের শাসন। আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের শাসন বলতে আরও বোঝায় আইনের কর্তৃত্বই সর্বোচ্চ। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্রের নির্বিশেষে সবাইকে আইনের অনুসরণ মেনে চলতে হয়। আইনের বিধানের বাইরে কাউকে শাস্তি দেওয়া যায় না। সংবিধানের প্রাধান্য। আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান দেশের মৌলিক আইন হিসেবে স্বীকৃত। সরকারের 3টি বিভাগ এবং সব ব্যক্তি বা সংস্থাকে সংবিধানের শ্রেষ্ঠত্ব মেনে চলতে হয়। কেউই সংবিধানের ঊর্ধ্বে থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের সংবিধানের 6 নং ধারায় সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে বর্ণনা করা হয়েছে। বিচার বিভাগের নিরপেক্ষতা। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত। গণতন্ত্র বিচার বিভাগ সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে। রাষ্ট্রের অন্যান্য বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না। স্বাধীন প্রচার মাধ্যম। গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রচার মাধ্যমের স্বাধীনতা। প্রচার মাধ্যমের স্বাধীনতা সুষ্ঠু জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচার মাধ্যম স্বাধীন থাকলে এটি সরকারের অবস্থান ও কর্মকাণ্ড প্রচারের পাশাপাশি নির্বিঘ্নে বিরোধী দল তথা জনগণের মতামত ও প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। নাগরিক অধিকার সংরক্ষণ।
গণতন্ত্রে নাগরিক অধিকার সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। এ ব্যবস্থায় নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসমূহ স্বীকৃত করা হয় এবং এসব অধিকার সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়। গণতন্ত্রের গুণাবলী। বর্তমান বিশ্বে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। গণতন্ত্রের অনির্বাচিত গুণাবলীর জন্যই বিশ্বজুড়ে এ ব্যবস্থার জয়ধ্বনি শোনা যায়। সার্বিক বিবেচনায় বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সর্বাধিক সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এই কারণে এটি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যবস্থা। গণতন্ত্রের গুণাবলী আলোচনা করা হলো। রাষ্ট্র পরিচালনায় সবার অংশগ্রহণ। গণতন্ত্রের মূল বাণী হল জনগণের সার্বভৌমত্ব। গণতান্ত্রিক শাসনে জনগণ সরকার গঠন, রাষ্ট্রীয় কার্যাবলীতে অংশগ্রহণ এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে তাদের মতামত প্রকাশ এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার সুযোগ পায়। গণতন্ত্র রাষ্ট্রীয় আইন ও কর্মসূচিতে জনগণ মতামত ও সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়। এর ফলে শাসনকার্য পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণের মধ্যে তাদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতনতায় জোরদার হয়। গণসম্মতিভিত্তিক গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত। সরকার জনগণের মতামত অনুযায়ী কাজ না করলে তারা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। অর্থাৎ গণতন্ত্রে সরকারের স্থায়িত্ব জনগণ তথা শাসিতের সক্রিয় সম্মতির উপর নির্ভরশীল। সো ভাই, আজকে অনেক লেখাপড়া করলাম, জীবনেও এত লেখাপড়া করি নাই। আজকে দ্বিতীয়বারের মতো আবার লেখাপড়া করলাম। সো যদি ভালো লাগে তাহলে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।